শুরু করুন মিতা। আমি পেছন থেকেই বলছি, আমার মা খুব সুন্দরী ছিলেন, বয়স খুব কম ছিল, 10-11 বছর হবে। তো মা সংসার ব্যাপারে কিছু বুঝতো না। তো বাবার একটু আমার মার সাথে রাগারাগি ছিল না, দাদাকে খুব ইয়ে করতো যে তুমি কেন আমাকে এত ছোট একটা মেয়ে বিয়ে দিয়েছো যে সংসার ব্যাপারে কিছু বুঝে না। তো এরকম করে বাবা বিয়ের কিছুদিন পরেই চলে গেছে। পরে যাই হোক, একটা সময় আমি পেটে আসি আমার মার। তো তখন থেকে আমার বাবা আবার বাড়িতে কম আসতো, ঢাকায় বেশি থাকতো। কি করতেন ঢাকাতে? ঢাকায় তখন সে ওই যে হোটেলে চাকরি করতেন। জি। তারপরে আমি হওয়ার পরে আমার বাবাকে খবর দিয়েছেন দেখার জন্য। তো আসছে উনি, আসার পরে আবার চলে গেছেন। তো বাবা বাড়িতে আসা যাওয়ার খুব গ্যাপ ছিল। তো এটা হয়তো বা আমার মার পছন্দের ছিল না। পরে এক সময় উনি আরেকটা সম্পর্কে জড়িয়ে যান। আপনার বাবা না, আমার মা। আপনার মা আরেকটা সম্পর্কে জড়িয়ে যান। জি। আমি তখন 15 কিংবা 20 দিনের মতো আমার বয়স। ওই সময়টাতে আরেকটা সম্পর্কে জড়িয়ে যায়? জি। ওকে। পরে মা আমাকে রেখেই চলে গেছেন, ওনার সাথে চলে গেছেন। উনি বিয়ে করবে না, উনি মজা করার জন্যই সম্পর্কটা করেছিলেন। তো যখন উনি বিয়ে করছে না, তখন ওই মুহূর্তে সে পরে আমার বাবার কাছে আসছিল। তো আমার বাবা বলতেছে যে আমার অতটুকু ছোট বাচ্চা ফেলে তুমি চলে গেছে, এখন আর আমি তোমাকে নিব না। ওকে। তারপরে উনি ওনার বাবার বাড়ি গিয়েছেন, ওখানেও উনি জায়গা পায়নি। তখন উনি কি করবে? তো এই সময় উনি নাকি মানে মেন্টালি অসুস্থ হয়ে পড়েন। তো পরে উনাকে ওনার বাবা মা এখন আশ্রয় দিতেই হবে, যেহেতু অসুস্থ হয়ে গেছে, কেউ নাই। তো মা এরকম চিকিৎসা অবস্থায় থাকেন। আর আমাকে আমার বাবার বোন ছিল যে ওনার কাছে আমাকে রাখতে দিয়েছেন। আপনার মা যখন মা হলেন সেই সময়টাতে তার বয়সটা কত? তখন তার 15 থেকে 16 বছর। একদমই কিশোরী বয়স। জি। তারপরে আমি আমার ফুপুর কাছেই বড় হয়েছি প্রায় 3 বছর পর্যন্ত। তারপরে আমার ফুপু প্রেগনেন্ট হয়ে যায় অবস্থাতে, তখন বাবা সেই মুহূর্তে কি করবে, পরে বাবা আমাকে ঢাকায় নিয়ে গেল। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা, উনি কাজও করতেছেন, আবার ওখানেই আমাকে রাখার ব্যবস্থা করছেন। তো হচ্ছে না আসলে বিষয়টা। পরে বাবা যেখানে থাকতো সেখানে আরেকটা ইয়েকে পছন্দ হয়, মানে দ্বিতীয়বার ওনাকে বিয়ে করেন। তো এইভাবে বিয়ে দেওয়ার পরে ফার্স্ট ওয়াইফের সাথে কি ডিভোর্স হলো আপনার বাবার? হ্যাঁ, ওটা তো ডিভোর্স, প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেল। জি। ওকে। তারপরে তো এখন এই মার সাথেই সম্পর্ক। তারপরে মা আমাকে পালতেছে ভালোই, নিজের মেয়ের মতোই আদর যত্ন করছে। তো এক সময় আমার এই মাও প্রেগনেন্ট হয়ে যায়। তারপরে তো ওনারও একটা মেয়ে হয়। এই মেয়ে হওয়ার পর থেকে আমি এখন বুঝতে পারছি যে একটু ভালোবাসাটা যেন ডিফারেন্ট হয়ে গেছে, আগের মতো না। কিন্তু তারপরও মনে হয় নাই, মানে আমি তখন জানতামও না যে সে আমার সেকেন্ড মা বা কিছু, লোকের কাছে শুনতাম। তারপরে যাই হোক, এরকম করে অনেক বছর হয়ে গেছে। তারপরে এক সময় আমার বাবা মানে বলছে যে আমি তো আর এখানে হচ্ছে না, আমি একটু দেশের বাইরে যাব। তো উনি দেশের বাইরে চলে গেলেন। উনি এভাবে টাকা পাঠাচ্ছেন। আমার মা আবার অত শিক্ষিত ছিল না, টাকা পয়সার হিসাব টিসাব রাখতে পারেনি। তো বাবার মাঝখানে খুব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে থেকে উনি চলে আসার পরে বাবার ধারণা ছিল যে তার ব্যাংকে হয়তোবা কিছু টাকা আছে যেটা দিয়ে উনি কিছু করতে পারবেন। তো বাবা এসে দেখে যে আসলেই কোনো টাকা পয়সা নাই। তারপর থেকে তো মার সাথে মানে রাগারাগি, তারপরে মারধর করে একটা সময় মাকে। এগুলো আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছি। মানে বাবার ধারণা ছিল যে আমার মা হয়তোবা তার বাবার বাড়ি টাকাগুলো দিয়ে দিয়েছেন এর জন্য। তো এর জন্য খুব মারধর হতো। এই বিষয়গুলো আমার খুব মানে ব্রেনে কাজ করতো যে কেন এরকম হলো। তো এগুলো দেখতে দেখতে একসময় খুবই অসুস্থ হয়ে যায় আমি। তো আমার বাবার দুঃসম্পর্কে একটা ভাই আছেন, উনি ডাক্তার কম্পাউন্ডারে চাকরি করতেন। তো আমাকে বলেছে তুমি যেহেতু অসুস্থ হয়ে গেছো, তাহলে চলো তুমি আমার ডাক্তার তোমাকে দেখাবো। তো গিয়েছি, ওখানে আমার প্রেশার মাপে প্রচুর হাই প্রেশার হয়ে গেছে। তো উনি বলতেছে ওষুধ দিয়েছেন কিছু, আর এমনিতে সাজেস্ট করেছেন যে যদি বাইরে কোথাও বেরিয়ে আসে তাহলে ভালো হবে। তো তখন আমার ওই চাচাটা বলতেন যে ঠিক আছে, তাহলে চলো আমার বোনের বাড়ি তুমি বেড়ায় আসবা। তো বাবাকে বললো, পরে আমি ওখানে গিয়েছি। ওখানে যাওয়ার পরে ওই চাচার বোনের ননদের ছেলের সাথে আমার পরিচয় হয় ওখানে। ওকে। উনি দেখে আমাকে পছন্দ করে এক সময় আমাকে ফোর্স করে ওনাকে ভালোবাসার জন্য। তো আমি বলতেছি যে তখন কোন ক্লাসে পড়েন আপনি? তখন আমি 6 ক্লাস 6 এ পড়েন। তার মানে আপনার বয়স 11 থেকে 12 বছর। যে ছেলেটা আপনাকে প্রপোজ করলো সে আলটিমেটলি আপনার ওই ডাক্তার কম্পাউন্ডারের কোন এক আত্মীয়, রাইট? জি। ওকে। সেই ছেলেটার বয়স কত ছিল? উনি তখন ইন্টারমিডিয়েট দিয়েছেন। ফাইন। তারপর
তারপর আমাকে বলতেছে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে আমি ভালোবাসার সম্পর্ক করতে চাই। তখন আমি বলেছি যে আমি তো করব না। তো বলতেছে কেন, তুমি কেন রাজি না? তো আমার ফ্যামিলির যে ব্যাপারগুলো এগুলো নিয়ে তার সাথে ডিসকাস করলাম। তখন সে বলতেছে যে দেখো, আমি তোমাকে পছন্দ হয়েছে, তোমার কি আছে না আছে এগুলো আমার দরকার নেই, তোমার সাথে আমার বিয়ে হবে এটাই হচ্ছে বড় কথা, আর কারো দরকার নেই। তো তখন আমি বললাম যে ঠিক আছে, এটা নিয়ে আমি চিন্তা করব, তারপর আপনাকে জানাবো। তো বলতেছে তুমি তো চলেই যাবা, তাহলে তোমার সাথে আমার যোগাযোগ হবে কিভাবে? তখন পরে ওনার অ্যাড্রেসটা নিয়ে আসলাম আর আমার অ্যাড্রেসটা দিয়ে আসলাম। তারপরে হচ্ছে উনি অনেকদিন পরে আমাকে একটা চিঠি পাঠায়। তো চিঠি পাঠানোর পরে চিঠিটা পড়ে ভালোই লাগলো। পরে আমি এই চিঠিটা নিয়ে অনেক ভাবতে থাকলাম যে লোকটা তো আমাকে মনে হয় সত্যি সত্যি ভালোবাসে। আর যেহেতু আমার এই বাসায় থাকতে ইচ্ছা করে না, বাবা মার ঝগড়াঝাটি, এখন যদি আমি কোথাও চলে যাই এই সংসার থেকে, তাহলে হয়তোবা আমার এই অশান্তিটা হবে না, আমি ভালো থাকবো। ওই কথা চিন্তা করে পরে আমি রাজি হয়ে গেলাম। পরে আমি একটা চিঠি পাঠালাম যে হ্যাঁ আমি রাজি আছি। তো এরকম করে আমাদের প্রায় প্রতি সপ্তাহে 2টার মতো চিঠি আসতো, এরকম দেওয়া নেওয়া হতো। প্রায় 3-4 মাস পরে হঠাৎ আমি আবার পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখতে খুব পছন্দ করতাম। তো আমি বিভিন্ন জায়গায় হাতের কাজ শেখার জন্য যেতাম। তো একদিন আমার এলাকা দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ তাকে দেখে ফেলি। ওকে, সেও আমাকে দেখে ডাকছে। তো আমি অবাক হয়ে গেছি। কিছুক্ষণ আমি একদম চুপ ছিলাম যে যেই লোকটাকে আমি সেই চাঁদপুরে দেখে আসছি, সেই লোকটা হঠাৎ করে ঢাকায়, তাও আমার এলাকার মধ্যে কিভাবে আসলো? পরে উনি আমাকে দেখেই বলতেছে যে আমি না তোমার কাছে আসছি। তখন আমি অবাক হয়ে গেলাম যে এত দূর থেকে সে আমার কাছে আসছে। আমি চিঠি পাঠাতাম ঠিক আছে, কিন্তু উনি আসবে সেটা বলেও নাই আমাকে। তো যাই হোক, তখন ওই যে গুলশান পার্কটা ছিল, তো আমাকে সেখানে নিয়ে গেছে। যাই হোক গেলাম, যাওয়ার পরে কথা টথা বললাম। এখন বলতেছে যে আমি তোমাকে তো আমার খুব দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে, এখন কি করব? তো আমি বলতেছি দেখেন, আমার তো আসলে এরকম বাইরে বের হওয়ার অভ্যাস নেই, আর তাছাড়া আমার খুব ভয় লাগে যে কোথায় কেউ দেখে ফেলে কিনা, পরে বাবার কাছে বিচার যাবে, এটা আমার খুব খারাপ লাগবে। তো বলতেছে যে না, দেখবে না, তুমি ওইভাবেই আসবে। তো এরকম করে প্রায় 2-3 মাস পর পর আমাদের দেখা হতো। 2-3 মাস পর পর ও ঢাকাতে আসতো ওর বাড়ি থেকে আপনার সাথে দেখা করার জন্য? উদ্দেশ্যটা ছিল আমার সাথে দেখা করার, কিন্তু ওর রিলেটিভ থাকতো ঢাকা, ওখানে আসতো। তো তারপরে একটা সময় ওর রেজাল্ট ভালো হয়। আপনি ঢাকায় কোথায় থাকতেন সেই সময়? আমি ঢাকায় হচ্ছে মহাখালী থাকতাম। মহাখালী থাকতেন। হ্যাঁ, যেটা বলছিলেন যে ওর রেজাল্ট ভালো হয়নি, মানে ইন্টারের রেজাল্ট ভালো হলো নাকি অন্য কোনো পরীক্ষা? না, ইন্টারভিউ। ও এইচএসসি তে ভালো করলো না, কি ছিল রেজাল্ট? মানে ফেল করেছে সে। ওকে, ভালো না হওয়া বলতে মানে ফেল করেছে, তো ভয়াবহ খারাপ। ওকে, তো ফেল করেছে। পরে হচ্ছে তার বাবা খুব চাপ দিল। তো বলতেছে যে তুমি বাড়িতে সারাক্ষণ থেকেও যদি পড়াশোনা ভালো না করো, ওদের দোকান ছিল, তো বলতেছে দোকানেও বসবে, দেন পরীক্ষাটাও দিবে। তো এখন তো ঢাকায় পার্মানেন্টলি চলে আসলো, তো আমাদের প্রায় এরকম দেখা হতো। পরে এই বিষয়টা নিয়ে আমি আমার বাবা মাকে জানাই। বাবা মাকে তো জানানো উচিত, মাকে জানাচ্ছি প্রথমে। পরে মা বলতেছে যে করো, যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো। আমি চাইবো না যে তুমি এমন কিছু করো যে আমাদের এলাকার মধ্যে একটা নাম আছে, আমি চাই না সেইটা আমাদের খারাপ কিছু আসুক। আপনার মা এটা আপনাকে বললো? জি। ওকে, আপনি মাকে কি বলেছিলেন? বলেছিলাম ও আমাকে পছন্দ করে, আমিও ওকে পছন্দ করি। দুজনেই আপনারা দুজনকে পছন্দ করেন। তারপর আমাদের সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে। তারপরে একটা সময় আমার বাবা খুব ঝগড়াঝাটি করে, আর ওই একই বিষয়কে কেন্দ্র একই করে? বিষয় নিয়ে। সেই দিন একদম খুবই খারাপ পর্যায়ে। তখন স্বাভাবিক ভাবেই সন্তানরা মার সাপোর্টই নিয়ে থাকে, তো আমিও মার সাপোর্টে কথা বলতাম। তো এই কথা বলাতে বাবা মানে আমার উপর খুব বিরক্ত হতো। পরে একটা সময় বলে উঠলো যে তুমি কার জন্য কথা বলছো, তুমি জানো এটা যে তোমার মানা? আমি এতদিন মানুষের কাছে শুনে আসছি, বাবা মার মুখ থেকে কখনোই শুনিনি। তার মানে আপনি আগে জানতেন না যে আপনার আসল মা ইনি না? না, আমি জানতাম, আমি অন্যের মুখ থেকে শুনেছি, কিন্তু তাদের মুখ থেকে কখনো শুনিনি। বাবার মুখ থেকে শুনতে অসম্ভব রকমের খারাপ লাগলো, তাই তো? জি। ওকে, তখন থেকে আমার মানে কথাটা মানে খুব কানে লাগছে যে আসলেই কি এরকম? আমি তো এতদিন মানুষের কাছে শুনেছি, তাহলে তো সত্যি এরকম, তাহলে তো আমার সেই মার সাথে দেখা করা উচিত। তারপরে হচ্ছে আমি সবসময় ভাবতে থাকি যে কিভাবে দেখা করব। তো এক সময় আমাদের একটা নেবার ছিল, উনি এক সময় আমাদের গ্রামের বাড়ির ছিলেন। তো আমারও খুব উৎসাহ হলো যে তাহলে তো উনার মাধ্যমে দেখা সম্ভব। তো বলছে যদি আপনি দেখা করাই দিতে পারেন আমার খুব ভালো হতো। তো বলছে তোমার মা তো সবসময় তোমার জন্য কান্নাকাটি করে, তাহলে আমি এবার বাড়ি যেয়ে বলবো তাকে। তারপরে উনি আপনার মার সম্পর্কে একটু জানি, ততদিনে কি বিয়ে হয়েছে আপনার মার?
হ্যাঁ, যখন অসুস্থ হয়ে যায় তখন তার ভাইরা ওই লোকটাকে ধরে তারপরে মানে তার সাথে বিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয়। জি, ওকে, বিয়ে করে দেয়। তারপরে ওই সম্পর্কে আছেন উনি। এখন এক্সিস্টিং ওই সম্পর্কে আছেন। জি। ওকে, ফাইন। তারপর আপনি মার সঙ্গে দেখা করলেন, তারপর কি হলো? তারপরে আমার মা আসলেন, আসার পরে দেখা করলাম, দেখা করার পর উনি প্রথমে দেখে কান্না